আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পর্ব ১, বিষয় রাষ্ট্রবিজ্ঞান ও ১৯তম নিবন্ধন লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল আলোচনা করব। খাতায় কিভাবে লিখলে পরীক্ষক সর্বোচ্চ নাম্বার দিবেন, ১০ মার্কের প্রশ্ন কয় পেজ লিখবেন, মার্জিন দিবেন কিনা, কতক্ষণ সময় দিবেন একটি প্রশ্নের জন্য, মোট কথা খাতা কিভাবে উপস্থাপন করবেন সে বিষয়টি আমরা তুলে ধরব। ভিডিওটি 18তম নিবন্ধন বিশেষ করে 19তম লিখিত প্রার্থীদের উপকারে আসবে বলে মনে করছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024, সামাজিক বিজ্ঞান প্রশ্ন সমাধান, বিষয় কোড 329, পর্ব ১, রাষ্ট্রবিজ্ঞান। এখানে পূর্ণমান 10। আজকে আমরা একটি প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব। সময় 18 মিনিট। একটি প্রশ্নের জন্য আপনারা 18 মিনিট করে সময় পাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটা কথা বলে নিই, আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান দিয়ে শুরু করছি, এরপরে ক্রমান্বয়ে আমরা সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ভূগোল, ইতিহাস এই বিষয়গুলো আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের 18তম লিখিত পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো যে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝো, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখুন। এখানে সংজ্ঞাতে ছিল 3 মার্ক এবং বাকি অংশটুকুতে ছিল 7 মার্ক। সংজ্ঞা আপনি কিভাবে লিখবেন দেখুন, এগুলো আমাদের সম্পূর্ণ হ্যান্ডনোট, টেক্সট বুক এবং বিভিন্ন গাইড থেকে রিসার্চ করে পর্যালোচনা করে বানানো। আশা করি আপনাদের উপকারে আসবে। ১ নং প্রশ্নের উত্তর। রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা, সাধারণ সংজ্ঞা একটা দিতে হবে। সাধারণ সংজ্ঞাটা হচ্ছে যে সাধারণ অর্থে রাষ্ট্রের কার্যক্রম, রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য এবং সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় সংগঠনের সুসংঘবদ্ধ অধ্যয়নকে রাষ্ট্রবিজ্ঞান বলে। এরপরে আসুন আমরা একটা ইংরেজি সংজ্ঞা পড়ি। অ্যাকর্ডিং টু জর্জ ক্যাটলিন, political science deals with the political activities of man in society and the different social roles. তো মোটামুটি 3 মার্কের জন্য দুটি সংজ্ঞা যথেষ্ট হবে আশা করছি। এরপর আসুন ভূমিকা। 10 নম্বরের প্রশ্ন আপনার একটা উত্তরকে আকর্ষণীয় করতে ভূমিকা উপসংহার মাস্ট বি আপনার লাগবে। অধ্যাপক ভূমিকাতে আমরা সাধারণত সংজ্ঞা বা উক্তি দেওয়ার চেষ্টা করব, তাহলে জিনিসটা আরো আকর্ষণীয় লাগবে। অধ্যাপক ডাইসির মতে সংসদীয় সরকার হলো শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের মাধ্যমে গড়ে ওঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। এরপরে আসি, অধ্যাপক ওয়াল্টার বেজট বলেন, আইন ও শাসন সংক্রান্ত ক্ষমতার স্বাধীনতা রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। দেখুন, নো নিড টু রাইট, এই জিনিসটা আমি লিখেছি কারণ অনেকেই দেখেন যে দুটা সংজ্ঞা বা তিনটা সংজ্ঞা কিছু লেখার পরে কিছু জায়গা ফাঁকা রয়ে যায় নিচে, সেটাতে আমরা লেখার চেষ্টা করি। আসলে সেটাতে না লেখাই ভালো বলে আমি মনে করি। এরপরে সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য। পার্থক্যগুলো অনেকে ছক আকারে লিখে, তবে এই পার্থক্যের ক্ষেত্রে আপনার এভাবে লেখাই শ্রেয়। রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ক্ষেত্রে প্রাধান্য। সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব এবং প্রকৃত শাসক এই দুই ধরনের শাসক দেখা যায়, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিই প্রধান। কার্যক্রমের ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ আইন প্রণয়নের কাজ করে, অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় তা সম্ভব নয়। আইনসভার সার্বভৌমত্ব। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী, অপরপক্ষে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়। জরুরি অবস্থার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা জরুরি অবস্থা জারির ক্ষেত্রে উপযোগী নয়। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা
রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে জরুরি অবস্থা জারি করতে পারেন। এবার আইনসভা ভেঙে দেবার ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি তা পারেন না। নমনীয় প্রকৃতি সংসদীয় সরকার ব্যবস্থা নমনীয় প্রকৃতির, অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা জটিল প্রকৃতির হয়ে থাকে। এবার আসি উপসংহার। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার উভয়ই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি রূপ। এই ছিল আপনার টোটাল 10 মার্কের কোশ্চিনের জন্য একটা সামঞ্জস্যপূর্ণ উত্তরপত্র। আশা করি আপনাদের উপস্থাপনার কৌশলটা ভালো লেগেছে, আপনারা এটা ট্রাই করবেন। আসলে 10 মার্কের জন্য এটা হয়তো 5 পেজ হয়েছে, কারো লেখা কিছু ছোট বা একটু বড়, ছোট হলে হয়তো 4 পেজ বা 3 পেজ হয়ে যাবে, আবার বড় হলে একটু বেশি লাগবে। তবে এই লেখাটা আপনি ছোট বা বড় যেটাই হোক, আপনার লেখার মধ্যে সামঞ্জস্যপূর্ণতা থাকলে আপনি অবশ্যই মার্ক পাবেন। এবং দেখেন আপনি এখানে আপনার সংজ্ঞা দুটা আছে, দুটা সংজ্ঞাতে আপনি 3-এর মধ্যে ইনশাল্লাহ 2 যদি পান, এবং বাকি যে 7 মার্কের মধ্যে আপনি অবশ্যই 5 অবশ্যই দিবে আপনাকে, সেক্ষেত্রে আপনার এভারেজে 7 মার্ক আসতেছে 10-এর মধ্যে। তাহলে আপনি যদি 10টা কোশ্চিনের অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার ইনশাল্লাহ 10 × 70, যেটা আপনার যে কোনো বিষয়ের জন্যই 70 মার্ক খুব ভালো মার্ক টিকার জন্য এবং চাকরি পাওয়ার জন্য। 70 পেলে আপনি স্কুলে তো চাকরি হবে বটেই, আপনার এই সাবজেক্টের আপনি কলেজে ভালো করতে পারলে আপনার নিজস্ব সাবজেক্টে 70 পেলে আপনার যে কোনো সাবজেক্টে আপনার 70 মার্ক খুব ভালো একটা স্ট্যান্ডার্ড মার্ক এবং চাকরি হয় ইনশাল্লাহ। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই নোটগুলো টেক্সট বুক ও বিভিন্ন গাইড বই পর্যালোচনা করে বানানো। আশা করি এই নোটগুলো সুন্দরভাবে পড়া ও খাতায় উপস্থাপন করতে পারলে আপনারা অন্যান্য পরীক্ষার্থীদের তুলনায় অনেক অংশে এগিয়ে থাকবেন এবং রিটেন পাস আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা ক্রমান্বয়ে বাকি সাবজেক্টগুলোর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের খুব শীঘ্রই আমরা 19তম নিবন্ধন লিখিত প্রস্তুতি জন্য কি প্রশ্ন পড়ব সেগুলো আমরা এভাবে করে নোট করে পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।